প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? সংজ্ঞা। প্রেজেন্ট শব্দের অর্থ হলো বর্তমান, কন্টিনিউয়াস শব্দের অর্থ হলো চলমান, আর টেন্স শব্দের অর্থ সময় বা কাল। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, বর্তমানে চলমান সময়ে যে ক্রিয়া সংঘটিত হচ্ছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বুঝতে পেরেছো? যে কোনো কাজ হচ্ছে, চলছে, খাচ্ছে, যেটা চলমান আছে সেটা বোঝাবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞাটা শুধুমাত্র ভালো করে বুঝতে হবে। তুমি যদি শব্দ অর্থগুলো ভালো করে মনে রাখো তাহলে সংজ্ঞাটা তুমি নিজে নিজেই বানিয়ে বলতে পারবে। ঠিক আছে? মুখস্থ বই দেখে মুখস্থ করা লাগবে না, পড়াশোনা করতে হবে, বেশি করে বুঝতে হবে, সেই সাথে মুখস্থ করতে হবে, কিন্তু বুঝে বুঝে মুখস্থ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সংজ্ঞা আমরা সংজ্ঞাটা দিলাম। এরপর আমরা হাউ টু নো, কিভাবে চিনব, হাউ টু নো, কিভাবে চিনব। হাউ টু নো, হাউ টু নো, কিভাবে চিনব, চিনিবার উপায়। বাংলা ক্রিয়া শেষে, বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে, সি, সে, ইত্যাদি থাকে। বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? ইত্যাদি থাকে। আচ্ছা, এটা ইত্যাদি থাকে। আচ্ছা, বুঝতে পেরেছ তো? কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নাই তো? তাহলে এটা লিখে নিতে হবে, লিখে নেবে। হ্যাঁ, এটা লিখে নেবে। লেখা হয়ে গেলে তো হয়ে গেছে, দুটো লিখে নাও। দুটো লিখে নাও। হয়েছে? তাহলে একটু বুঝতে দিই আমি। আচ্ছা, ইংরেজি শব্দে, ইংরেজি বাক্যেও যদি নাও, নাও, at present, at present, at moment, still, STI, still, it's, it's, ইংরেজি বাক্যে যদি নাও, at present, at moment ইত্যাদি থাকলে পারেও সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে করবে। এখন আমরা লিখবো গঠন প্রণালী, স্ট্রাকচার। কি লিখবো? স্ট্রাকচার, স্ট্রাকচার, গঠন প্রণালী।
স্ট্রাকচার গঠন প্রণালী। স্ট্রাকচার এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রথমে বলবে সাবজেক্ট এসইউবি সাবজেক্ট প্লাস am is are প্লাস মূল ভাব সাথে এসি প্লাস টিএম এক্সটেনশন। স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভাবের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, বাকি যে শব্দগুলো থাকবে সেগুলো বসবে। এনবি এখানে যে তিনটা ভাগ, এখানে যে ভাগ আছে এখানে আছে মূল ভাগ, আর মূল ভাগের আগে যেটা ব্যবহৃত আছে এটাকে বলে অক্সিলারি ভাগ বা হেল্পিং ভাগ। এন বি এন বি নটাবে বাংলায় বলে বিশেষ দ্রষ্টব্য। এখানে যে তিনটা ভাগ আছে সেন্টেন্স ব্যবহৃত হবে একটি, আর বাকি দুইটা হবে না। প্রত্যেকটা সেন্টেন্সে একটি ব্যবহৃত হবে, সেক্ষেত্রে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত সেটা দেখে নোটাবেন। সাবজেক্ট যদি থার্ড পারসন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ হবে, তবে ইজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার কি হবে? ইজ হবে। আর ফার্স্ট পারসন আই, ফার্স্ট পারসন আই এর ক্ষেত্রে এম, ফার্স্ট পারসন আই এর ক্ষেত্রে এম বসবে, শুধুমাত্র ফার্স্ট পারসন আই এর ক্ষেত্রে এম বসবে, আর কোনো শব্দের সাথে এম ব্যবহৃত হবে না। এবং বাকি সকল পার্সনের ক্ষেত্রে বাকি সকল ক্ষেত্রে আসবে। তাহলে ফার্স্ট পারসন আই এর ক্ষেত্রে এম, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ। থার্ড পারসন সিঙ্গুলার কি? যেমন হি, সি, আর একজন ব্যক্তির নাম হতে হবে, সেটা হলো একজন নাম ব্যক্তির নাম হতে হবে, সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর বাকি সকল ক্ষেত্রে আসবে। বাকি সকল ক্ষেত্রে কি কি বাকি আছে? ফার্স্ট পারসন উই আছে, সেকেন্ড পারসন ইউ আছে সিঙ্গুলার প্লুরাল, এবং থার্ড পারসন প্লুরাল আসবে। তারপরে অনেকগুলো ব্যক্তি যদি হয়, 2 থেকে শুরু করে 2, 3, 4, 5 ধরনের সংখ্যা হবে। তারপরে যেমন পিপুল বলতে লোকজন বোঝায়, মেন মানে অনেকগুলো মানুষ, ঠিক আছে? এগুলো যদি বোঝায় সেক্ষেত্রে কি হবে? আর হবে। এটা আমাদের গঠন করা। এখন আমি একটা উদাহরণ দিই, তাহলে কোথায় অক্সিলারি ভার্বটা বসবে সেটা বুঝতে হবে। সাবজেক্ট অনুসারে বসবে, বুঝা গেছে? তারপর সাবজেক্ট অনুসারে এগুলো বসবে। আমি
আচ্ছা একটা উদাহরণ দিই আমি স্ক্রিনে I am telling you for your own good. I am telling you for your own good. আমি তোমার নিজের ভালোর জন্যই বলছি। তাহলে বলছি বা বলতেছি আই এর মধ্যে কি হয়েছে এম ব্যবহৃত হয়েছে সাবজেক্ট আই বসিয়ে দিলাম এরপরে তিনটা ভার্বের ক্ষেত্রে যে কোনো একটা বসার কথা ছিল এম পারসন অনুযায়ী সাবজেক্টে ফার্স্ট পারসন অনুসারে আমরা কি বসেছে এম বসেছে এরপরে মূল ভার্ব বসাছিল টেল ভার্ব সেই সাথে আইএনজি বসার কথা তাহলে টেলিং আইএনজি বসেছে টেলিং এবং এক্সটেনশন বাকি যে শব্দগুলো আছে সিরিয়ালে ওগুলো বসিয়ে দিতে হবে এটা হলো উদাহরণ আমরা তো বুঝতে পেরেছো আচ্ছা আর একটা উদাহরণ দিই We are writing. We are writing stories. S-T-O-R-Y story. We are writing poems. ঠিক আছে আমরা কবিতা ভালোবাসি poems P-O-E-M-S poems. So we are writing poems. আমরা কবিতা লিখতেছি তাহলে ওই সাবজেক্ট প্রথমে বসালাম ওই এবং ওই ফার্স্ট পারসন প্লুরাল যার কারণে আর হয়েছে এবং মূল ভাব রাইট আইএনজি যোগ করেছে রাইটিং আছে কোন ভাবের শেষে যদি ই থাকে ই বর্ণটি যদি আইএনজি যোগ করে তাহলে ই উঠে যাবে we are points বহুবচন ব্যবহার করেছি কারণ হলো আমরা অনেকে এটা বহুবচন আর নতুন একটা বহুবচন ব্যবহার করেছি এটা হলো আরেকটা উদাহরণ দেখো থার্ড পারসন একটা উদাহরণ দেই যেমন সুমি is reading D-I-N-C Shumi is reading a book. Shumi is reading a book. Subject Shumi third person singular number এর জন্য is বসিয়েছে এবং মূল ভাব ছিল মূল ভাব ছিল read মানে পড়া মূল ভাব সাথে আইএনজি যোগ করেছে তাহলে রিডিং হয়েছে এবং এটা এক্সটেনশন বলতে এ কয়টা বই পড়ছে একটা বই পড়ছে সুমি ইজ রিডিং এ বুক আচ্ছা তিনটা উদাহরণ দিয়েছে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না বুঝতে কোনো সমস্যা আছে না জি না সমস্যা না আচ্ছা এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা তাহলে আমরা বলতে পারি পেসিভ টেন্স যেখানে আইএনজি সেখানে পেসিভ টেন্স যেখানে আইএনজি সেখানে আরেকটা বিষয় হলো যে ভার্বের সাথে আইএনজি হতে পারে স্বাভাবিকভাবে কন্টিনিউয়াস টেন্স হয় কিন্তু তাছাড়া যদি এটা এক্সটেনশন থাকে হ্যাঁ
এবং এই এক্সটেনশনের যে জিনিসটা থাকবে সেটা যদি বিভাগ অর্থাৎ বিভাগের পরে যদি কোনো ভাবে সেটা আইএনজি যুক্ত হয় এবং সেই শব্দটা যদি কমপ্লিমেন্ট হয় তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে না, সেটা আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি একটু উদাহরণ দিই, দেখো যেমন it is interesting. It is interesting. It is interesting. তাহলে it is interesting, এখানে is বসেছে এবং এই ইন্টারেস্টিং এর সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে, এবং is আছে। এই স্ট্রাকচারের সাথে অনেকটা মিল আছে, থার্ড পারসন সিঙ্গুলার যার কারণে is হয়েছে এবং ইন্টারেস্টিং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কিন্তু এটা বি ভার্ব হিসেবে ব্যবহৃত এবং মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ইন্টারেস্টিং আইএনজি যোগ হওয়া সত্ত্বেও এটা মূলত মূল ভার্ব না, এটা ভার্ব না। এই ইন্টারেস্টিং এটাকে বলা হয় ইট এর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কাকে বলে? কমপ্লিমেন্ট হলো সাবজেক্টের পরিপূরক। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হলো পরিপূরক। কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি? পরিপূরক। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হলো পরিপূরক। ইন্টারেস্টিং মানে মজাদার, কোনটা? এটা, যে কোনো একটা জিনিস এটা মজাদার, ঠিক আছে? তো আরেকটা উদাহরণ দিতে হবে। I am eating a doll's brushing. I am, যেমন I am brushing. Brush শব্দের অর্থ বিব্রত হওয়া, মানে I am brushing মানে বিব্রত করছে, খারাপ লাগছে, ঠিক আছে? তাহলে এই ব্রাশিং এটা কি হচ্ছে? আমি নিজেই হচ্ছে আই এর এটা কি কমপ্লিমেন্ট, এই ব্রাশিং কাকে নির্দেশ করছে? আই এর। তাছাড়া এই অর্থটা পরিপূর্ণ হবে না, কিন্তু এর আগের সেন্টেন্সে যেমন উই আর রাইটিং পোয়েমস, আমরা কবিতা লিখছিলাম, প্রত্যেকই কবিতা লিখছি, ওইটা কিন্তু কমপ্লিমেন্ট না, ওইটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এটা কমপ্লিমেন্ট, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আগেরগুলো কন্টিনিউয়াস টেন্স। সুতরাং এই ক্ষেত্রে তোমাদের খুব গুরুত্ব সহকারে এই টেন্সটা পড়তে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। This tense is used in our daily life, so you have to understand this tense carefully. ঠিক আছে, তোমাদেরকে ক্লাস করার জন্য ধৈর্য সহকারে ধন্যবাদ।